কয়েক জেনারেশন ধরে তারা হয়তো আওয়ামী লীগ করছেন। তো এরা তো হুট করে আপনার নাই হয়ে যাবেন না, এবং ন্যাচারালি তাদের একটা অংশ, পেটানো অংশ, তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং সংগঠিত হওয়ার চেষ্টা করবেন। আর সাপ্রেশন যত বাড়বে, দমন পীড়ন যত বাড়বে, তত বেশি পরিমাণে রুখে দাঁড়াবার প্রবণতাটাও বাড়বে। কারণ আপনার এথনিক ইনসার্জেন্সি একরকম, যেমন পার্বত্য এলাকায় আমরা দেখেছি সে পিস রেকর্ড পর্যন্ত আমাদের স্বাক্ষর করতে হয়েছে। সেখানে বাংলা ভাষাভাষী মানুষের ইনসার্জেন্সি যদি শুরু হতো, ভয়াবহ কি অবস্থাটা হতো। আপনি পাহারা দিতে পারেন, নানান রকমের নিরাপত্তা ব্যবস্থা নিতে পারেন, কিন্তু হঠাৎ যদি দেখেন যে পদ্মা সেতু উড়ে গেছে, যমুনা সেতু উড়ে গেছে, পচা শামুকে পা কাটে, যে কোনো কিছু করা, ধ্বংসাত্মক কাজ করা সহজ। ৭১-এ যেমনটি করেছেন সে যদি শুরু করেন, আপনি আটকাবেন কি করে? যতই জজবার কথা বলেন, লোক সংগঠিত হবার কথা বলেন, তারা হয়তো দেখা যাবে পুরো দেশ দিনে এক হুকুমতে আছে, রাতে আরেক হুকুমতে চলে যাচ্ছে। এটা কিন্তু ভয়ঙ্কর একটি বার্তা। দেখুন না, আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আপনার নেতৃত্বকারী দল, এবং আপনার এই দলের যারা কান্ডারি ছিলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী থেকে শুরু করে, বঙ্গবন্ধু শেখুর রহমান থেকে শুরু করে, আপনার সৈয়দা জোহরা তাজউদ্দিন থেকে শুরু করে, আব্দুল মালেক উকিল থেকে শুরু করে, শেখ হাসিনা থেকে শুরু করে অনেকেই ছিলেন। তো ফলে এই দীর্ঘ যে জার্নি, সেই জার্নি অনুবর্তী অনেকেই হয়েছে। এবং এই ঘরানার মানুষ, আপনি যদি ব্রডলি মানে বোঝার সুবিধার্থে বলি, বাংলাদেশের পুরো জনগোষ্ঠীর দুটি ভাগে বিভক্ত, একটি প্রো আওয়ামী লীগ আর একটি অ্যান্টাই আওয়ামী লীগ। এখন অ্যান্টাই আওয়ামী লীগ ঘরানার মধ্যে আপনার বিএনপি বলুন, জামাত বলুন, এনসিপি বলুন, আপনার আরো যারা আছেন, মিডল অফ দ্য গ্রাউন্ডে থাকা দলের মধ্যে আপনি কমিউনিস্ট পার্টির কথা বলতে পারেন। তারা এদিকেও আছেন, ওইদিকেও আছেন। এই রহিন হোসেন প্রিন্স যেমন, তিনি এই ঐকমত্য যে সেই কমিশনে সেখানে গিয়েছেন, বক্তব্য রেখেছেন, দ্বিমত প্রকাশ করেছেন, বেরিয়ে এসছেন। তো দে আর ভেরি মাচ পার্ট অফ দ্য গেম। এক পা এই পাশে, এক পা ওই পাশে। তো এখন এই যে দলটি এবং তার শীর্ষ নেতৃত্ব হয়তো আপনার গা ঢাকা দিয়েছেন, শীতনিদ্রায় গেছেন, কিংবা সীমান্ত অতিক্রম করে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন। এখন র্যাঙ্ক এন্ড ফাইল, তারা তো ভেরি মাচ দেয়ার অন দ্য গ্রাউন্ড। তারা তো রাতারাতি আপনার তাদের মনোভাব, মনোভঙ্গি, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেননি। কয়েক জেনারেশন ধরে তারা হয়তো আওয়ামী লীগ করছেন। তো এরা তো হুট করে আপনার নাই হয়ে যাবেন না, এবং ন্যাচারালি তাদের একটা অংশ, পেটানো অংশ, তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং সংগঠিত হওয়ার চেষ্টা করবেন। আর সাপ্রেশন যত বাড়বে, দমন পীড়ন যত বাড়বে, তত বেশি পরিমাণে রুখে দাঁড়াবার প্রবণতাটাও বাড়বে। কারণ প্রতিটা বাংলা ভাষাভাষী মানুষের মনে দ্রোহ বলে যে উপাদানটি আছে, সেটি পরিস্থিতি বুঝে ইগনাইটেড হয়, আবার সাবডিউড হয়। তো সেটা আমাদের এই যে দ্রোহের কথা বলে গেছেন আমাদের অকাল প্রয়াত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি সঠিকই বলেছেন বলে আমি মনে করি। এবং এর ফলে ব্যাপারটি কি দাঁড়াবে, আপনি যখন দমন পীড়নের ব্যাপারটা স্পেস ফর্মালি যখন থাকবে না, মত প্রকাশের, সংগঠিত হবার সাংবিধানিক অধিকার থেকে তারা বঞ্চিত হবেন, তখন তারা কিন্তু পরের যে ফেজটা, গেরিলা যুদ্ধের অবতীর্ণ হবেন। আর গেরিলা যুদ্ধে অবতীর্ণ হওয়াটা থেকে কিভাবে বিরত করা যায়, সেই দৃষ্টান্তটা আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটাকে বলি প্রভেন ট্র্যাক রেকর্ড তৈরি করতে সক্ষম হয়েছিলেন। আপনার নিশ্চয়ই মনে আছে ৭৫-এর পট পরিবর্তনের পরে খন্দকার মোশতাক আহমদের শাসনামল তো খুব শর্টলি, ছোট সময়, কিন্তু মূল যে পিরিয়ডটা সেটা জেনারেল জিয়াউর রহমানের সময় থেকে, আমাদের মহামান্য সাবেক রাষ্ট্রপতি, তিনি স্টেটসম্যানশিপের পরিচয় দিয়েছিলেন, যেটি অনবদ্য এবং অসাধারণ। আপনার বঙ্গবীর কাদের সিদ্দিকী বলুন, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন মন্টুর মতো ব্যক্তিবর্গ, তারা কিন্তু অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, সীমান্ত অতিক্রম করে চলে গিয়েছিলেন, এবং আমাদের যে এথনিক পপুলেশন আছে, গারো, হাজং, এদেরকে সংগঠিত করেছিলেন।
করে প্রতিরোধ যুদ্ধ শুরু করেছিলেন তৎকালীন সরকারের বিরুদ্ধে। এবং সেই সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে অথরিটি তাদের সঙ্গে কনসাল্ট করেছেন। তারপরে যে সংশ্লিষ্ট যারা বিদ্রোহী হয়েছিলেন তাদেরকে পারসুয়েট করেছেন, বুঝিয়ে শুনিয়ে সসম্মানে উইথ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি তাদের কিন্তু দেশে ফিরিয়ে এনেছিলেন। এবং সেই কারণে সেই যাত্রায় বাংলাদেশ তখন ইনসার্জেন্সি থেকে বেঁচে গিয়েছিল। মানে আপনার এথনিক ইনসার্জেন্সি একরকম, যেমন পার্বত্য এলাকায় আমরা দেখেছি সে পিস রেকর্ড পর্যন্ত আমাদের স্বাক্ষর করতে হয়েছে। সেখানে বাংলা ভাষাভাষী মানুষের ইনসার্জেন্সি যদি শুরু হতো, ভয়াবহ কি অবস্থাটা হতো। আপনি পাহারা দিতে পারেন, নানান রকমের নিরাপত্তা ব্যবস্থা নিতে পারেন, হঠাৎ যদি দেখেন যে পদ্মা সেতু উড়ে গেছে, যমুনা সেতু উড়ে গেছে, পচা শামুকে পা কাটে, যে কোনো কিছু করা, ধ্বংসাত্মক কাজ করা সহজ গঠনমূলক কাজের তুলনায়, এটা তো আমরা সবাই জানি। তো সেটা যদি হতো তাহলে বাংলাদেশ আজকে কোন তিমিরে থাকতো। তো সেই জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই আপনার অ্যাকুমেন্ট, যেই আপনার প্রজ্ঞা এবং স্টেটসম্যানশিপ, সেইটা অনুসরণ করে বর্তমান সরকার, প্রফেসর ইউনূসের সরকার যদি সমঝোতায় আসেন, অ্যাকোমোডেটিভ হন, তাহলে কিন্তু এই যাত্রা বাংলাদেশ বেঁচে যাবে। না হলে লং প্রোটেক্টেড একটা গেরিলা ইনসার্জেন্সি যদি শুরু হয়, চারদিকে ভারত, আপনি ওদের মানে আশ্রয় যারা দিয়েছেন, তারপরে রসদ সরবরাহ ৭১-এ যেমনটি করেছেন সে যদি শুরু করেন, আপনি আটকাবেন কি করে? যতই জজবার কথা বলেন, লোক সংগঠিত হবার কথা বলেন, তারা হয়তো দেখা যাবে পুরো দেশ দিনে এক হুকুমতে আছে, রাতে আরেক হুকুমতে চলে যাচ্ছে। এটা কিন্তু ভয়ঙ্কর একটি বার্তা। সুতরাং আমাদের এখনই বিষয়টা নিয়ে স্টেটসম্যানশিপ দেখাতে পারতে হবে।